বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাস। তো বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসের যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে আছে ক বিভাগ, মানে গ্রুপ এ। এটা দেওয়ানি কাজবিধি 1908। এখানে পড়তে হবে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দেওয়ানি কাজবিধি পরিধি ও প্রয়োগ। এটা আছে সেকশন, মানে ধারা একে। তারপর ডিফিনেশন, সংজ্ঞাসমূহ, এটা পড়তে হবে 2 ধারা। মিনিং অফ স্যুট অফ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, 9 ধারা। জুডিকশন অফ সিভিল কোড, দেওয়ানি আদালত সময়ের ইখতিয়ার, এটা 15 থেকে 20 ধারা। রেস জুডিকাটা অ্যান্ড রেস সাবজুডিস, এটা 10 এবং 11 ধারা। প্লেস অফ স্যুট, মানে মোকদ্দমা দায়েরের স্থান, 16 থেকে 20 ধারা। ইনস্টিটিউশন অফ স্যুট অ্যান্ড প্রসিডিংস, দেওয়ানি মোকদ্দমা রুজুকরণ, 26 ধারা, 4 আদেশ। পার্টি অফ স্যুট, পার্টি টু স্যুট, মানে মোকদ্দমার পক্ষসমূহ, 1 আদেশ। প্লেডিং অ্যান্ড দ্য অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিংস, মানে আর্জি জবাব এবং আর্জি জবাবের সংশোধন, 6 আদেশ। প্লেইন, মানে আর্জি, 7 আদেশ। রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড দ্য সেট অফ, মানে লিখিত জবাব ও দাবির সমন্বয়, এটা হচ্ছে 8 আদেশ। সমন, এটা হলো 5 আদেশ। এবং ধারাগুলো করতে হবে 27, 29, 31 এবং 32 ধারা। ডিসকভারি অ্যান্ড দ্য ইন্সপেকশন, মানে উদ্ঘাটন এবং পরিদর্শন, এটা 11 আদেশ। অ্যাপায়েন্স অ্যান্ড নন অ্যাপায়েন্স অফ পার্টি, মানে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি, এটা পড়তে হবে 9 আদেশ। এক্সামিনেশন অফ পার্টি, মানে পক্ষগণের পরীক্ষাকরণ, এটা পড়তে হবে 10 আদেশ। এডমিশন, প্রোডাকশন, ইম্পাউন্ডিং অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্ট, মানে স্বীকারোক্তি, দলিল দাখিল, আটক রাখা ও ফেরত প্রদান। স্বীকারোক্তি, দলিল দাখিল, আটক রাখা ও ফেরত প্রদান, এটা পড়তে হবে 12 থেকে 13 আদেশ। সেটেলমেন্ট অফ ইস্যু অ্যান্ড ডিসপোজাল অফ স্যুট, মানে বিচার্য বিষয় নির্ধারণ এবং মোকদ্দমা নিষ্পত্তিকরণ, এটা পড়তে হবে 14 থেকে 15 আদেশ। অ্যাডজনমেন্ট, মানে মোকদ্দমা শুনানি ও সাক্ষী জবানবন্দি গ্রহণ, এটা পড়তে হবে 17 আদেশ। তাই হিয়ারিং অফ দ্য স্যুট অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেস, মানে মোকদ্দমা শুনানি ও সাক্ষী জবানবন্দি গ্রহণ, এটা পড়তে হবে 18 আদেশ। তারপরে এভিডেভিট, এটা হলো 19 আদেশ। ইন্টারিম অর্ডার, অ্যারেস্ট অ্যান্ড দ্য অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, টেম্পোরারি ইনজাংশন, কমিশন, সিকিউরিটি ফর কস্ট, মানে অন্তর্বর্তীকালীন আদেশসমূহ, রায়ের পূর্বে কোনো গ্রেপ্তার, তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা মেনে করে নিরাপত্তাজনিত খরচ, এটা করতে হবে 38 আদেশ, 40 আদেশ, 26 আদেশ আর 25 আদেশ, মানে 25, 26, 38, 40 আদেশ পড়তে হবে। আর ধারা হলো 55 ধারা। অল্টারনেটিভ ডিসপোর্ট রেজুলেশন, মিডিয়েশন, আরবিট্রেশন অ্যান্ড দ্য মিডিয়েশন ইন আপিল, মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি, মধ্যস্থতা, সালিশ এবং আপিলের মধ্যস্থতা, এটা পড়তে হবে 89 থেকে 89 ধারা, অর্থাৎ 89 89 বি, 89 সি, 89 ডি, 89 ট্রান্সফার অফ স্যুট, মানে মোকদ্দমা স্থানান্তর, এটা পড়তে হবে 22 থেকে 24 ধারা। sued in particular case, sued by against government or public officer, sued by and the against alliance on foreign rulers, sued by or against corporation, sued by or against trustee, executor and the administrator, sued by or against minor and lunatics, suit relating to the public nonsense, suit relating to public charity, মানে কতিপয় ক্ষেত্রে মোকদ্দমা সরকার অথবা সরকারি কর্মচারী কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা, বিদেশি শাসক অথবা বিদেশি নাগরিক কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা, কোনো কর্পোরেশন কর্তৃক বা ইহার বিরুদ্ধে মোকদ্দমা, জিম্মাদার, সম্পাদনকারী এবং প্রশাসক কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা, পাগল ও নাবালক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা, গণ উৎপাত সংক্রান্ত মোকদ্দমা, জনস্বার্থ সংশ্লিষ্ট মোকদ্দমা, এগুলো আছে হলো দেওয়ানি কাজবিধি 27, 29, 31, 32 ধারাতে। সরি, এটা আছে হলো আদেশ 27, 29, 31 এবং 32 আদেশে। আর ধারাগুলো হচ্ছে 83, 84, 85, 86, 87, 88, 91, 92 ধারাতে। The various kinds of suit: representative suit, interpreter suit, proper suit, money suit, title suit, extra, এগুলো জন্য পড়তে হবে আদেশ 1,
ভেরিয়াস কাইন্ড অফ স্যুট, রিপ্রেজেন্টেটিভ স্যুট, ইন্টার প্লেডার স্যুট, প্রপার স্যুট, মানি স্যুট, টাইটেল স্যুট এক্সট্রা। মানে প্লিডার একাধিক দাবিদার, মানে একাধিক দাবিদারের মোকদ্দমা, নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা, অর্থ আদায়ের মোকদ্দমা আর সত্ত্বের মোকদ্দমা। এগুলোর জন্য পড়তে হবে যে আদেশ 1-এর বিধি 8, আদেশ 1 বিধি 8 আর 88 ধারা এবং 33 আদেশ। তারপরে উইথড্রল অ্যান্ড দ্য কম্প্রোমাইজ অফ স্যুট, মানে মোকদ্দমা উত্তোলন, আপোষ নিষ্পত্তি, মধ্যস্থতা এবং সালিশ, এটা পড়তে হবে 23 আদেশ। ডেথ, ম্যারিজ অ্যান্ড দ্য ইনসলভেন্সি অফ পার্টি, মানে পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং দেউলিয়া হওয়ার ফলাফল, এটা পড়তে হবে 22 আদেশ। তারপর সুড ইনভলভিং ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, মানে সাংবিধানিক ব্যাখ্যাজনিত মোকদ্দমা, এটার জন্য পড়তে হবে 27-এর এ আদেশ। 27-এর এই আদেশটা পড়লে সাংবিধানিক যে ব্যাখ্যাজনিত যে সমস্যা সেটা আমরা জানতে পারবো। জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, রায় ও ডিগ্রি, এটার জন্য পড়তে হবে 20 আদেশ এবং ধারা হচ্ছে 33। এক্সিকিউশন অফ ডিগ্রি বা ডিগ্রি জারি, এটার জন্য পড়তে হবে ধারা 36 থেকে 74 ধারা এবং আদেশ 21। আপিলের জন্য পড়তে হবে দেওয়ানি কার্যবিধি 96 থেকে 112 ধারা এবং আদেশ হলো 41, 42 এবং 43 আদেশ। রিভিউ হচ্ছে, রিভিউর জন্য পড়তে হবে আমাদের দেওয়ানি কার্যবিধি 114 ধারা আর আদেশ হলো 47। আর রিভিশনের জন্য পড়তে হবে 115 ধারা। আর রেফারেন্সের জন্য পড়তে হবে 46 আদেশ এবং 113 ধারা। তারপরে রেস্টিটিউশন মানে প্রত্যাপন, এটার জন্য পড়তে হবে 144 ধারা। ইনহেরেন্ট অফ পাওয়ার অফ দ্য কোর্ট, মানে আদালতের সহজাত ক্ষমতা, এটার জন্য পড়তে হবে দেওয়ানি কার্যবিধির 111 ধারা। আমরা ক বিভাগটা দেখলাম, এবার দেখব খ বিভাগ বা গ্রুপ বি। গ্রুপ বিতে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর যে বিষয়গুলো সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে যে স্পেসিফিক রিলিফ, হাউ গিভিং অ্যান্ড দ্য হোয়েন নট অ্যাকুরেট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার কীভাবে প্রদান করা হয় এবং কখন প্রদান করা যায় না, আমরা এটা জানতে পারবো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে। নেচার অফ দ্য প্রিভেন্টিভ রিলিফ, মানে নিরোধক প্রতিকারের প্রকৃতি, এটা আছে 6 ধারাতে। রিকভারি অফ পজিশন অফ প্রপার্টি, মানে সম্পত্তি দখল পুনরুদ্ধারের প্রকৃতি, এটা আছে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8, 9 এবং 10 ধারাতে। স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, মানে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন, এটা সম্পর্কে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20 ধারাতে। রেসিসিশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল রদকরণ, এটা সম্পর্কে বলা আছে ধারা 35, 36, 37 এবং 38 ধারাতে। অর্থাৎ দলিল রদকরণ সম্পর্কে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35, 36, 37 এবং 38 ধারাতে। রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মানে যখন দলিল সংশোধন করা যায়, যে দলিল সংশোধন করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31, 32, 33 এবং 34 ধারাতে। ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মানে দলিল বাতিলকরণ, দলিল বাতিল সম্পর্কে বলা আছে 39, 40 এবং 41 ধারাতে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39, 40 এবং 41 ধারাতে বলা আছে দলিল বাতিলকরণ সংক্রান্ত ধারা। ডিক্লারেটরি ডিগ্রি বা ঘোষণামূলক ডিগ্রি, এটা বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা এবং 43 ধারাতে। ইনজাংশন, টেম্পোরারি অ্যান্ড দ্য পারপেচুয়াল ইনজাংশন, হোয়েন সাচ ইনজাংশন আর গ্রান্টেড অ্যান্ড হোয়েন রিফিউজ প্রভিশন রিলেটিং টু দ্য ম্যান্ডেটরি ইনজাংশন, বা নিরোধক প্রতিকার, নিষেধাজ্ঞা, নিরোধক প্রতিকার, অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা, কখন নিষেধাজ্ঞা প্রদান করা যায় এবং কখন যায় না, আদেশাত্মক নিষেধাজ্ঞা বিধানাবলী, এটা বলা আছে 52, 53, 54, 55, 57 এবং 52, 53, 54, 55, 56 এবং 57 ধারাতে। এবার হচ্ছে গ বিভাগ বা গ্রুপ সি, এটা ফৌজদারি কার্যবিধি 1898। ফৌজদারি কার্যবিধি 1898 যে সিলেবাসটার মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে ডেফিনেশন, মানে সংজ্ঞা বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898 4 ধারাতে। তারপর কনস্টিটিউশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ক্রিমিনাল কোর্ট অ্যান্ড অফিস, মানে ফৌজদারি আদালত সমেত গঠন প্রণালী ও ক্ষমতা। তো ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা বলা আছে ফৌজদারি কার্যবিধি 6 থেকে 41 ধারাতে। তারপরে ইনফরমেশন অফ অফেন্স, মানে অপরাধের তথ্য প্রদান সম্পর্কে বলা আছে 42, 43, 44 এবং 45 ধারাতে।
অ্যারেস্ট, স্কপ অ্যান্ড রিটেকিং, মানে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 46 থেকে 67 ধারাতে। টেম্পোরারি অর্ডার ইন দ্য আর্জেন্ট কেস, মানে জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ প্রদান। এটা বলা আছে 140 ধারাতে। তারপরে সিকিউরিটি ফর কিপিং দ্য পিস অ্যান্ড গুড বিহেভিয়ার, মানে শান্তিরক্ষা বা সদাচরণের জন্য মুচলেখা। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 এ ধারা। ডিসপোর্ট অ্যাজ টু দ্য ইমুভেবল প্রপার্টি, মানে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত বিরোধ। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 145, 146, 147 এবং 148 ধারাতে। প্রসেস টু দ্য কম্পেল অ্যাফেন্স, মানে হাজির করতে বাধ্য করিবার ব্যবস্থা সমূহ। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 28 থেকে 86 ধারার মধ্যে, 28 থেকে 86 ধারা। তারপর প্রসেস টু কম্পেল টু দ্য প্রোডাকশন অফ দ্য ডকুমেন্ট, মানে দলিলপত্র দাখিলে বাধ্য করিবার ব্যবস্থা সমূহ। এটা বলা আছে 94 থেকে 105 ধারাতে। ইনফরমেশন টু দ্য পুলিশ অ্যান্ড দেয়ার পাওয়ার টু ইনভেস্টিগেট, মানে পুলিশের নিকটে সংবাদ এবং তাদের তদন্ত করিবার ক্ষমতা, মানে পুলিশের তদন্ত করিবার যে ক্ষমতা দেওয়া আছে সেটা বলা আছে 114 থেকে 171 ধারাতে। ডায়েরি অফ প্রসিডিং ইন ইনভেস্টিগেশন অ্যান্ড রিপোর্ট অফ পুলিশ অফিসার, মানে তদন্ত ডায়েরি বা পুলিশ প্রতিবেদন। তো তদন্ত ডায়েরি বা পুলিশ প্রতিবেদন কোথায় বলা আছে? এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 172, 173 ধারা, 174 ধারা, 175 ধারা এবং 176 ধারাতে। প্রসিডিং ইন দ্য প্রসিকিউশন দ্য জুরিডিকশন অফ দ্য ক্রিমিনাল কোড ইন ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল, মামলা পরিচালনার পদ্ধতি, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ইখতিয়ার। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 থেকে 199 ধারার মধ্যে। তারপর কমপ্লেন টু ম্যাজিস্ট্রেট অ্যান্ড কমেন্সমেন্ট অফ দ্য প্রসিডিং, মানে ম্যাজিস্ট্রেটের নিকটে ম্যাজিস্ট্রেটের নিকটে নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম শুরু, মানে কমপ্লেন টু দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কমেন্সমেন্ট অফ প্রসিডিং, মানে ম্যাজিস্ট্রেটের নিকটে নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম শুরু। এটা বলা আছে 200 ধারা, 201 ধারা, 202, 203, 204 এবং 205 ডি ধারা, মানে ম্যাজিস্ট্রেট নিকটে নালিশ দায়ের বা ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম শুরু। এটা ফৌজদারি কার্যবিধি 200, 201, 202, 203, 204 এবং 205 ডি। ট্রায়াল অফ কেস বাই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি। এটা বলা আছে 241 থেকে 250 ধারাতে, মানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বলা আছে ফৌজদারি কার্যবিধি 241 থেকে 250 ধারাতে। সামারি ট্রায়াল, মানে সংযুক্ত বিচার। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 260 থেকে 265 ধারাতে। ট্রায়াল বিফোর দ্য কোর্ট অফ সেশন, মানে দ্বারা আদালত বিচার পদ্ধতি। এটা বলা আছে 260 এ ধারা থেকে 265 এল ধারা পর্যন্ত, এল ধারার মধ্যে। জেনারেল প্রভিশন অ্যাজ টু দ্য ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল, মানে অনুসন্ধান, বিচার, রায় ও প্রদানের ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী, মানে দায়রা আদালত অনুসন্ধান, বিচার ও রায় প্রদানের ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করে সেটা বলা আছে 337 থেকে 352 ধারাতে। তার প্রসিডিওর ইন কেস মেনশন ইন সেকশন 195, মানে 195 ধারা মামলা কার্যক্রম। এটা বলা আছে 476 থেকে 476 এ ধারাতে। কম্পাউন্ডেবল অফেন্স অ্যান্ড নন কম্পাউন্ডেবল অফেন্স, মানে আপোষ নিষ্পত্তিযোগ্য অপরাধ, আপোষ নিষ্পত্তি অযোগ্য অপরাধ সমূহ, মানে আপোষ নিষ্পত্তিযোগ্য অপরাধ এবং আপোষ নিষ্পত্তির অযোগ্য অপরাধ সমূহ কোন বলা আছে ফৌজদারি কার্যবিধি 4-1 উপধারা 496, 497, 498 ধারাতে। ট্রান্সফার অফ কেস, মানে মামলা স্থানান্তর। এই মামলা স্থানান্তর বলা আছে ফৌজদারি কার্যবিধি, মানে ফৌজদারিতে মামলা স্থানান্তর করা যায় সেটা বলা আছে 526 থেকে 528 ধারাতে। তারপরে স্পেশাল প্রসিডিং, মানে বিশেষ কার্যক্রম। তারপর সাপ্লিমেন্টারি প্রভিশন রিগার্ডিং পাবলিক প্রসিকিউটর, মানে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের উকিল সংক্রান্ত বিধানাবলী। এগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধি 492, 493, 494 এবং 495 ধারাতে। পাবলিক প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের উকিল সংক্রান্ত বিধানাবলী 492, 493, 494, 495 ধারাতে। তারপরে কমিশন ফর দ্য এক্সামিনেশন অফ উইটনেস, মানে সাক্ষী গ্রহণ নিমিত্তে কমিশন নিয়োগ। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 503 থেকে 508 এ ধারাতে। ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া, মানে আসামির অনুপস্থিতিতে বিচার। এটা বলা আছে 339 ফৌজদারি কার্যবিধি 339 বি ধারাতে। তারপর ডাইরেকশন অফ দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস, মানে হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ, মানে ডিরেকশন অফ দ্য নেচার অফ দ্য হেভিয়াস কর্পাস, মানে হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ বলা আছে। এটা হলো 491 ধারাতে।
তাহলে 491-তে বলা আছে পাশাপাশি সংবিধানের 102-এর 2 উপধারাতে এটা বলা আছে, মানে 102-এর 2 অনুচ্ছেদে বলা আছে এই হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ যে ক্ষমতা সেই সম্পর্কে বলা আছে। ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, মানে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, এটা বলা আছে 561 ধারাতে। তারপর আপিল সম্পর্কে ফৌজদারি কাজ দিতে বলা আছে 404 থেকে 431 ধারার মধ্যে। রিভিশন মানে ফৌজদারিতে রিভিশন সম্পর্কে বলা আছে 432 থেকে 433 ধারাতে। রেফারেন্স, তাহলে রেফারেন্স সম্পর্কে বলা আছে 425 থেকে 442 ধারাতে। তাহলে সি গ্রুপ শেষ, এবার আমরা দেখব ডি গ্রুপ বা ঘ বিভাগ। এটা দণ্ডবিধি 1860। এখানে বলতে হবে যে এসেনশিয়াল এলিমেন্ট অফ অফেন্স, মানে অপরাধের প্রয়োজনীয় উপাদান সমূহ। তাহলে অপরাধের প্রয়োজনীয় উপাদান সমূহ বলা আছে দণ্ডবিধি 1860-এর। তারপর জেনারেল এক্সপ্লেনেশন মানে যৌথ দায়বদ্ধতা, এটা বলা আছে দণ্ডবিধি 6 থেকে 52 ধারাতে। তারপরে অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন দ্য ফাদারনেসেস অফ কমন ইন্টেনশন, মানে একই উদ্দেশ্য পূরণ করবে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কার্যাবলী, এটা বলা আছে দণ্ডবিধি 34 ধারাতে। অ্যাবেটমেন্ট মানে প্ররোচনা, মানে এই অ্যাবেটমেন্ট সম্পর্কে বলা আছে 107 থেকে 117 ধারাতে। দ্য পানিশমেন্ট ইটস অবজেক্টিভ অ্যান্ড লিমিট, মানে শাস্তি বা ইয়ার উদ্দেশ্য এবং মাত্রা, এটা বলা আছে 53 থেকে দণ্ডবিধি 53 থেকে 75 ধারাতে। তারপর জেনারেল এক্সেপশন মানে সাধারণ ব্যতিক্রম সমূহ, এটা বলা আছে দণ্ডবিধি 76 থেকে 106 ধারাতে। তারপর ক্রিমিনাল কনস্পাইসি মানে অপরাধমূলক ষড়যন্ত্র, এটা বলা আছে দণ্ডবিধির 120 থেকে 120-এর বি ধারাতে। অফেন্স এগেনিস্ট দ্য স্টেট মানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে দণ্ডবিধির 121 থেকে 130 ধারাতে। তারপর অফেন্স এগেনেস্ট দ্য পাবলিক ট্রানকুয়ালিটি মানে জনশৃঙ্খলা বিরোধী অপরাধ, এটা বলা আছে 141 থেকে 160 ধারাতে। অফেন্স বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারী কর্তৃক এবং তাহাদের বিরুদ্ধে মোকদ্দমা, তাহাদের বিরুদ্ধে অপরাধ, মানে এটা বলা আছে 161 থেকে 171 ধারা। তাহলে অফেন্স বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারী কর্তৃক এবং তাহার বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে 161 থেকে 171 ধারা। তারা কন্টেম্পট অফ দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারীদের আইনগত কর্তৃত্বের অবমাননা, এটা বলা আছে দণ্ডবিধির 172 থেকে 190 ধারাতে। আর ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্স এগেনিস্ট পাবলিক জাস্টিস মানে মিথ্যা সাক্ষ্য বা সাধারণ ন্যায় বিচারের বিরুদ্ধে অপরাধ। তাহলে ফলস এভিডেন্স অ্যান্ড দ্য অফেন্স এগেনিস্ট পাবলিক জাস্টিস মানে মিথ্যা সাক্ষ্য এবং সাধারণ ন্যায় বিচারের বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে 191 থেকে 229 ধারাতে। তাহলে অফেন্স রিলেটিং টু কয়েন অ্যান্ড গভর্নমেন্ট স্টাম্প মানে মুদ্রা বা সরকারি স্টাম্প সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 230 থেকে 236-এর ধারাতে। তাহলে অফেন্স রিলেটিং টু দ্য ওয়েট অ্যান্ড মেজার মানে ওজন ও পরিমাপ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 264 থেকে 266 ধারাতে। আবার অফেন্স এফেক্টিং দ্য পাবলিক হেলথ সেফটি কনভেন্স ডিসেন্সি অ্যান্ড মরাল মানে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা শোভনতা নৈতিকতা সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে দণ্ডবিধি 1860-এর 268 থেকে 294-এর বি ধারাতে। অফেন্স এফেক্টিং দ্য হিউম্যান বডি মানে মানবদেহ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 299 থেকে 307 ধারাতে। 299 থেকে 307 ধারাতে বলা আছে মানবদেহ সংক্রান্ত অপরাধ। ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে অপরাধের সংশ্লিষ্টতা, এটা বলা আছে 503 থেকে 506 ধারাতে। অফেন্স এগেনিস্ট প্রপার্টি মানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 378 থেকে 462 বি ধারাতে। অফেন্স রিলেটিং টু দ্য ডকুমেন্ট অ্যান্ড টু ট্রেড অর প্রপার্টি মার্কস, অফেন্স রিলেটিং টু ম্যারেজ মানে ট্রেডমার্ক বা ব্যবসায়িক দলিল সংক্রান্ত অপরাধ বা বিবাহ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে দণ্ডবিধির 463 থেকে 489-এর সি ধারাতে। তারপর ডিফামেশন মানে মানহানি, এটা বলা আছে 499, 500, 501, 502 ধারাতে। তারপরে অ্যাটেম্প টু কমিট অফেন্স মানে অপরাধ করিবার উদ্যোগ, এটা বলা আছে দণ্ডবিধি 511 ধারাতে।
এবার ডি গ্রুপ শেষ, এবার দেখবো ই গ্রুপ মানে ইও বিভাগ। ইও বিভাগ আছে সাক্ষ্য আইন 1872। এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ মানে স্বাক্ষর শ্রেণীবিভাগ। এটা আছে সাক্ষ্য আইনের 3 ধারাতে। ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড দি রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে বিচার্য ঘটনাসমূহ এবং প্রাসঙ্গিক ঘটনাসমূহ। এটা বলা আছে সাক্ষ্য আইনের 5 থেকে 16 এ ধারাতে। তারপরে অ্যাডমিশন অ্যান্ড কনফিউশন মানে স্বীকারোক্তি এবং দোষ স্বীকারোক্তি। এটা বলা আছে সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারাতে। তারপরে স্টেটমেন্ট বাই পার্সন হু ক্যান নট বি কল্ড উইটনেস মানে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাহাদের বিবৃতি। যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাহাদের বিবৃতি। এটা সম্পর্কে বলা আছে 32 এবং 33 ধারাতে। তারপরে স্টেটমেন্ট মেড আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্স মানে বিশেষ পরিস্থিতিতে বিবৃতি প্রদান। এটা বলা আছে সাক্ষ্য আইনে 34 থেকে 38 ধারাতে। ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য। এটা বলা আছে সাক্ষ্য আইনে 59 থেকে 60 ধারাতে। ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য। এটা বলা আছে সাক্ষ্য আইনে 61 থেকে 73 ধারাতে। পাবলিক ডকুমেন্ট অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট মানে সরকারি এবং বেসরকারি দলিল। এটা বলা আছে 74 থেকে 78 ধারাতে। তারপরে প্রিজামশন অ্যাজ টু ডকুমেন্ট মানে দলিল সংক্রান্ত অনুমান। এটা বলা আছে 79 থেকে 90 ধারাতে। এক্সক্লুশন অফ দ্য ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এটা বলা আছে 91 থেকে 100 ধারাতে। তার প্রোডাকশন অ্যান্ড দ্য এফেক্ট বাই এভিডেন্স মানে সাক্ষ্য উপস্থাপনা উহার ফল। এটা বলা আছে 101 থেকে 114 ধারাতে। বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়িত্ব। এটা বলা আছে 101 ধারা থেকে 110 ধারাতে। তারপরে স্টেবল সম্পর্কে বলা আছে সাক্ষ্য আইনে 115 থেকে 117 ধারাতে। তারপর উইটনেস এক্সামিনেশন অফ দ্য উইটনেস মানে সাক্ষী বা সাক্ষীদের পরীক্ষাকরণ। এটা বলা আছে 118 ধারা থেকে 164 ধারাতে। রুল অফ দ্য জাজ ইন দ্য adversarial system and the inquisitorial system. Adversarial system বা rule of judgment in adversarial system and the inquisitorial system. এটা বলা আছে সাক্ষ্য আইনের 165, 166 এবং 167 ধারাতে। অর্থাৎ মানুষ যদি কোনো ভুলের কারণে যদি বিচার যদি একবার হয়ে যায় সেটা আর পুনরায় আবেদন করা যাবে না। এটা হচ্ছে উম বিভাগ শেষ বা ই বিভাগ শেষ। এবার দেখবো এফ বিভাগ মানে স্ববিভাগ। এটা তামাদিন 1908। এখানে যে বিষয়গুলো পড়তে হবে যে অবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 মানে তামাদিন উদ্দেশ্য ব্যাখ্যা এবং প্রয়োগ। এখানেও আমাদের তামাদি আইনে পড়তে হবে ডিফিনেশন মানে সংজ্ঞা। এটা আছে 2 ধারাতে। তারপর লিমিটেশন অফ সুট আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দাখিলের ক্ষেত্রে তামাদি। এটার জন্য পড়তে হবে 3 ধারা। তো লিগ্যাল ডিসেবিলিটি মানে বৈধ অপরাগতা। এটার জন্য পড়তে হবে 6, 7 এবং 8 ধারা। তারপরে কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন মানে তামাদি গণনা শুরু। এটার জন্য পড়তে হবে 12 ধারা। গ্রাউন্ড অফ এক্সটেনশন অ্যান্ড দ্য এক্সেমশন অফ পিরিয়ড অফ লিমিটেশন মানে তামাদি মেয়াদ বৃদ্ধি মৌখিক সংক্রান্ত কারণসমূহ। এটার জন্য পড়তে হবে 15 ধারা। সাসপেনশন অফ লিমিটেশন মানে তামাদির অনিশ্চয়তা। এটার জন্য আমাদের পড়তে হবে তামাদির অনিশ্চয়তা। এটার জন্য পড়তে হবে 5 ধারা যেটা বিলম্ব মৌখিক। বা ওয়েভার অফ দ্য লিমিটেশন মানে তামাদি সার। এটার জন্য পড়তে হবে 14 ধারা। তারপরে এফেক্ট অফ ফ্রাউড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট অফ লিমিটেশন মানে প্রতারণার ফলাফল। এটার জন্য পড়তে হবে 18 থেকে 19 ধারা। এফেক্ট অফ পেমেন্ট মানে পরিশোধের ফলাফল মানে ঋণ পরিশোধের ফলাফল যেটা আছে। এটার জন্য পড়তে হবে 20 ধারা। আর এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং মানে আইনি কার্যধারার ক্ষেত্রে তামাদি বৃদ্ধিকরণ। এটার জন্য পড়তে হবে 12 ধারা। তারপর কন্টিনিউ বিশেষ অ্যান্ড রং মানে অবিরাম চুক্তিভঙ্গ। এটার জন্য পড়তে হবে 23 ধারা। তারপরে অ্যাডভার্স পজিশন মানে বিরুদ্ধ দখল। এটার জন্য পড়তে হবে 28 ধারা। অ্যাকুজিশন অফ রাইট টু অ্যাসেসমেন্ট মানে সুখাধিকার। এটার জন্য পড়তে হবে 26 ধারা। তা আমাদের যে বিষয়গুলো সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে যে দি ফার্স্ট শিডিউল ডিসক্রিপশন অফ সুট আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন পিরিয়ড অফ লিমিটেশন টাইম ফর হুইচ পিরিয়ড বিগিং টু রান মানে প্রথম তফসিলে মামলার বর্ণনা আপিল এবং দরখাস্ত তামাদির সময়। এবার আমরা দেখব হলো স্ববিভাগ বা জি বিভাগ
যেটা ইংলিশে, এটা বার কাউন্সিল আদেশ ও বিধি 1972। এটার জন্য যে বিষয়গুলো পড়তে হবে যে লিগ্যাল পজিশন অ্যান্ড দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি, আইন পেশা এবং সামাজিক দায়বদ্ধতা, এটা হচ্ছে লয়ার অ্যান্ড দ্য পাবলিক ইন্টারেস্ট, মানে আইনজীবী এবং জনস্বার্থ, কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ এ লয়ার, মানে আইনজীবীর গোপনীয়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ওয়ার্থ অফ অ্যান অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেটের শপথ। তারপর ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইথিকুইটি, মানে পেশাগত সদাচরণ। এটার জন্য আমরা যে চ্যাপ্টারগুলো পড়বো সেটা হচ্ছে অধ্যায় 1, 2, 3 এবং 4 অধ্যায়। তারপর কম্পোজিশন অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল গঠন ও কার্যাবলী। এটার জন্য আমরা যে অনুচ্ছেদগুলো পড়বো সেটা হচ্ছে বা আদেশগুলো পড়বো সেটা হচ্ছে 5 থেকে 10 অনুচ্ছেদ বা 10 আদেশ, 5 থেকে 10 আদেশ। ডিফারেন্স বিটুইন বার কাউন্সিল অ্যান্ড বার অ্যাসোসিয়েশন, মানে বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে যে পার্থক্য সেটা পড়তে হবে। তারপরে কনস্টিটিউশন, জুরিডিকশন অ্যান্ড দ্য প্রসিডিউর অফ বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন এবং পেশাগত অসদাচরণের শাস্তিসমূহ। এটার জন্য আমাদের পড়তে হবে আর্টিকেল 33, 34 এবং 36। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলস 1972, বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এবং প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। তারপর লিগ্যাল ডিসিশন অ্যান্ড দ্য ল রিপোর্ট, লিগ্যাল ডিসিশন এবং ল রিপোর্ট সমূহ। আমরা জানি যে বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসটা আছে, এটা হচ্ছে আমাদের আইনজীবী হওয়ার জন্য মূল হাতিয়ার। এই হাতিয়ার রপ্ত না করে বা হাতিয়ার শিক্ষা না জানে আমরা কাউকে বার কাউন্সিল আইনজীবী হিসেবে পরীক্ষা দিলে আমরা ভুল করব। তাই আমাদের এই সিলেবাসটা জানা খুবই গুরুত্বপূর্ণ দরকার। আমি আশা করি সকলের এই সিলেবাসটা জেনে একটু উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে এটাকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করি যারা বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য স্বপ্ন দেখছে তারা যেন এটা ইজিলি বুঝতে পারে। ধন্যবাদ সকলকে।